দালালি। এসো। বলো, তুমি কি বলতে চাইছিলে? সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে তুমি আমাকে আমার কথাটা বলবার সুযোগ দিলে। তাহলে সত্যিটা শুনবার জন্য তৈরি হয়ে যাও নকলচোর। সেই রাতে অনেক কিছু হওয়ার ছিল। তোমার বাবার সাথে দেখা করবার কথা ছিল, আমাদের একসাথে গুফোর মুখোশ খুলে দেবার কথা ছিল, কিন্তু তোমাকে নিয়ে আমার চিন্তা ছিল নকলচোর। তাই আমি তোমাকে অজ্ঞান করে দিয়েছিলাম, আর আমি একাই গুফোর জাদুর জিনিস রাখার ঘরে চলে গেলাম। সেখানে আমি গুফোকে দেখলাম, সে তার নকল চুলদাড়ি খুলছিল। আর সে যখনই সে তার নকল চুলদাড়ি খুলল, আমি দেখলাম যে আমার সামনে মহামান্য বাদশা দাঁড়িয়ে। আমি ওনার সামনে গেলাম। হ্যাঁ, আমি তো গুফর। উনি গুফোর কণ্ঠস্বরে আমাকে বলতে লাগলো যে উনি আমার বাবার উপরে বিশ্বাসঘাতক হবার অপবাদ দিয়েছিলেন, আর এখন সে আমার মায়েরও প্রাণ নিয়ে নেবে। সে তো আমি পরে জানতে পারলাম, আমার চোখে ধুলো দেওয়া হয়েছিল নকলচোর। ওটা তো আংটির জিন ছিল, যে মহামান্য বাদশার উপরে ভর করে তাকে দিয়ে এইসব বলাচ্ছিল। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, আমি কিচ্ছু জানতাম না। আর আমি ভাবলাম মহামান্য বাদশাই আসলে গুফো। তারপরে আমি ওনাকে পিছু করতে লাগলাম। ওনাকে পিছু করতে করতে আমি সেই অন্ধকার ঘরে চলে গেলাম। আমি জিনু আর আংটির জিন, মানে গুফোর দুজন গোলাম, তাদের জাদু দিয়ে তৈরি সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যেন কোনো ব্যক্তি আমাকে পেছন থেকে আঘাত করতে আসছে। অনেক অন্ধকার ছিল, আমি ভাবলাম যে শত্রুর এটা নতুন কোনো চাল। আমি পিছনে ঘুরলাম আর সেই ব্যক্তির উপরে আমি তলোয়ার চালিয়ে দিই। আর সেই ব্যক্তি অন্য কেউ নয়, মহামান্য বাদশা ছিলেন। তারপর থেকে আমার মনে হলো যে মহামান্য বাদশাকে আমি খুন করেছি, আর আমি নিজেকে ঘৃণা করতে লাগলাম। সেটা তো আমি পরে জানতে পারলাম যে মহামান্য বাদশাকে তো কেউ খুন আগেই করে দিয়েছে, আর আমার উপরে তার লাশটাকে ফেলে দেওয়া হয়। তারপরে মশাল জ্বলে ওঠে, তুমি আসো, আর তুমি মহামান্য বাদশাকে মাটিতে পড়ে থাকতে দেখো। তুমি ওনার রক্ত দেখো, আর ওনার রক্ত মাখা তলোয়ার আমার হাতে। আর তারপর ব্যাস কালোচোর। আর তারপর যেটা হয়েছে সেটা আমি আমার চোখে দেখেছি। সেই রাতের পরে আমার পুরো জীবনটাই বদলে গিয়েছিল কালোচোর। সব শেষ হয়ে গিয়েছিল। আমি সেই রাতটা কোনোদিন ভুলবো না। সেই রাতে আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছিলাম। নকলচোর, নকলচোর, আমাকে প্রাসাদে নিয়ে চলো কালোচোর। জিনিমিনি, কি হয়েছে বলো? আকা রাজকুমারীর সাথে দেখা করলো? জানি না আমি আংটির জিন। আমি শুধু এটুকু জানি যে জাফরের ঘরের মধ্যে আমি জিনুর প্রদীপটাকে খুঁজে পাইনি আমি প্রদীপটাকে খুঁজে। বেচারা জিনু। জিনিমিনি, তার মানে তুমি জাফরের ঘরে জিনুর প্রদীপ খুঁজতে গেছিলে, তাও আবার একলা, আমাদের কাউকে কিছু না জানিয়ে। তুমি জানো তো
আকা জাফরকে দিয়ে তার অন্যায় স্বীকার করাতেই চলেছে। আর এই সময় তুমি এতটা দায়িত্বহীন কি করে হও? যদি তোমাকে কেউ দেখে ফেলতো তাহলে আমাদের বানানো সমস্ত খেলা খতম। কিন্তু কেউ দেখে তো নেই। জিনু প্রদীপের মধ্যে বন্দি আছে আংটির জিন। তুমি ওর কষ্টটা দেখতে কেন পাচ্ছ না? আমি সব দেখতে পাচ্ছি জিনিমিনি। তোমার মনের সামনে তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি আমাদের উদ্দেশ্য, আকার উদ্দেশ্য, সমস্ত কিছু ভুলে গেছো। আমি কিছু ভুলিনি আংটির জিন, সব মনে আছে আমার। কিন্তু বোধহয় তুমি ভুলে গেছো, নিজের ভাই জিনুর প্রদীপটাকে না খুঁজলে আকার উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। আমার সব কিছু মনে আছে, আর আকারও মনে আছে, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো। আকা যা কিছু করছে সেটা জিনুকে ফিরিয়ে আনার জন্য করছে। আমি, তুমি, আকা, চাচা, আমরা সবাই এই খেলায় একসাথে আছি। আমরা সবাই আকার দল। আমরা আকার দল, সেই জন্যই আমি জাফারের ঘরের মধ্যে জিনুর প্রদীপটাকে খুঁজতে গেছিলাম। আমি এটা জানতাম জাফর আকার সঙ্গে বাগানে ছিল। জাফরের ঘর অব্দি তোমাকে তোমার দায়িত্ব নয়, তোমার কয়েকদিনের পুরনো ভালোবাসা নিয়ে গেছিল। এত বড় অপবাদটা দেওয়ার আগে সত্যিটা জেনে রাখো আংটির জিন। আমি জানি সেই যন্ত্রণার সময়গুলোকে মনে করা সহজ ছিল না, কিন্তু তোমাকে সত্যি বলার আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। আমাকে ক্ষমা করে দিও। তুমি আমায় সত্যিটা নয়, শুধু সেটা বলেছ যেটা তুমি বলতে চেয়েছিলে। আমি তোমাকে শুধু সত্যিটা বলেছি নকলচর, আর সত্যিটাই বলবো। তুমি মানো আর নাই মানো, কিন্তু এখন যেটা তুমি জানতে পারলে সেইটাই সত্যি। কেউ আমাকে তার খেলার পুতুল বানিয়েছিল। যেরকমটা তুমি আমাকে বানাচ্ছ। তুমি এক মুহূর্তেই এটা বিশ্বাস করে নিলে যে মহামান্য বাদশাকে আমিই খুন করেছি। কিন্তু একবারও কি এটা ভেবে দেখেছো নকলচর যে আমি এসব করে কি পেলাম? আমি তো সবকিছু হারালাম। আমার মা, আমার বাবা, আমার বাগদাদ, আর তুমি। আমার জীবনের তো একটাই উদ্দেশ্য ছিল, যে আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। জানো আমার বাবা কে ছিলেন? ওস্তাদ। যতক্ষণ আমি ওনার সঙ্গে ছিলাম আমি জানতামই না যে উনি আমার বাবা। আর যখন জানতে পারলাম সে তার শেষ নিঃশ্বাস গুনছিল। আজ আমার মা একদম একা, দিন রাত, এই বয়সে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। নিজের ছেলে আর স্বামীর জন্য কথা শুনে যাচ্ছে। আমার বাগদাদের মানুষজন আমাকে বিশ্বাসঘাতক আর খুনি মনে করে। আর আমার নকলচর, যার হাসি দেখে আমার দিন শুরু হতো, সে আমাকে ঘৃণা করে। একবার নকলচর তোমার এই ঘৃণাকে একদিকে রেখে শুধু একবার ভাবো যে একজন সৎ মানুষ তোমার বাবাকে তার নিজের খুশিকে কেন খুন করবে? ওহ, এই চান্দুটা এত তাড়াতাড়ি উঠে পড়লো যেন ওর পিছনে সিংহ তাড়া করেছে।
আরে কি আরে এই বোকামির গাধাটা তোমাদের বুদ্ধিতে লাথি মেরেছে নাকি যে আমাকে পর্দা দেখাচ্ছ? আর ওই চান্দুর বাচ্চাটা কোথায়? বললো চান্দু নয়, চান চাঙ্গেজি। আর আমি এদের দুজনের ঝগড়ার আওয়াজ শুনতে শুনতে তাড়াতাড়ি গিয়ে উপরে উঠলাম। আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে ক্রোধ আর আবেগের তরবারিকে ইন্দ্রিয়ে আনাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে কেন ঝগড়া করছিলে? আসলে আমি জাফারের ঘরের মধ্যে চিনুর প্রদীপটা খুঁজতে গেছিলাম। কি? হ্যাঁ, আরে চান চাঙ্গেজি, আমার আবিষ্কারটা। ও হ্যাঁ, কিন্তু এবার সব ঠিক হয়ে যাবে, কারণ এবার আমরা পেতে চলেছি জিনুর প্রদীপ। কিভাবে? এইভাবে আমার নতুন আবিষ্কার সত্যের হাতিয়ার। এর থেকে কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। এই রে, কি হলো বুলবুল কাকা? এখন অবধি তো হয়নি, তবে হতে পারে। তোমাদের তিনজনের সত্যতা সবার সামনে আসতে পারে। যদি এইটা কোনো ভুল হাতে পড়ে তাহলে। বকবক করা বন্ধ করো বককুপ। আমি বলতে চাইছি বললু, পরিষ্কার করে বলো কি বলতে চাও। এই সত্যের হাতিয়ারটার কিন্তু দুটো দিক আছে। প্রথম, এটা পড়ার পর বন্ধ দরজার পিছনে লুকিয়ে থাকা জিনিসটাও সহজেই দেখা যায়, যেমন প্রদীপের জিনের প্রদীপটা। আর দ্বিতীয়, তোমরা তিনজনে মানুষ নয়, জিন। এটাকে খুব সাবধানে রাখতে হবে। সব কটা অপদার্থের দল, আমি তোমাদেরকে বলেছিলাম যে 24 ঘন্টা রাজকুমারীর ঘরের বাইরে পাহারা দাও। কোথায় চলে গেছিলে? তুমি আমার হাতে তলোয়ার দেখেছিলে, কিন্তু ওই তলোয়ারটাকে কি আমায় চালাতে দেখেছিলে? মহামান্য বাদশাকে কি খুন করতে দেখেছিলে? তুমি নকলচোর শুধু সেইটাই দেখতে পেয়েছো যেটা তোমাকে দেখানো হয়েছে, যেমন আমাকে দেখানো হয়েছিল যে মহামান্য বাদশাই গুফো। কেউ তো আছে নকলচোর, যে তোমার আমার পুরো বাগদাদের চোখে ধুলো দিয়েছে। কে সে, যে মহামান্য বাদশাকে খুন করে আমাকে দেয়ালে পুঁতে দিয়ে তোমাকে একা আর দুর্বল বানিয়ে দিয়েছে যাতে তার লাভ হয়? আমি জানি নকলচোর সে কে। রাজকুমারীর আওয়াজ ওনার ঘর থেকেই আসছে। আমি যাচ্ছি নকলচোর, কিন্তু আমি একটা অনুরোধ করতে চাই। তুমি আজ পর্যন্ত সব লড়াইতে আমাকে সঙ্গ দিয়েছো নকলচোর, আর এটা আমার জীবনের সব থেকে বড় লড়াই। আর তোমাকে ছাড়া এই লড়াই আমি জিততে পারবো না। তুমি আমাকে মিথ্যেবাদী মনে করো, বন্ধুর উপরে বিশ্বাস নয় কিন্তু বন্ধুত্বকে বিশ্বাস করো। আমি জানি যে আমাদের অপরাধী কে। আমি তার নাম বলবো, কিন্তু সব প্রমাণ জোগাড় করবার পর। আমি নির্দোষ নকলচোর, না আমি মিথ্যেবাদী ছিলাম, না আমার বন্ধুত্ব
আর না আমার ভালো। কালো চোর আসল অপরাধী কে? রাজকুমারী, খুব তাড়াতাড়ি। কালো চোর, কালো চোর, কালো। রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী এত চুপচাপ কেন? আলাদিনের ভূত এনাকে সত্যিটা বলে দেয়নি তো? রাজকুমারী, আপনি এখানে আসলে আমার আপনাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। আমি খুব দুশ্চিন্তায় আছি, কিচ্ছু বুঝতে পারছি না ওয়াজিরে আলা। এই মাত্র আমি জানতে পারলাম যে বাবা আলাদিনের সাথে গুফুর ছদ্মবেশে দেখা করেছিল, কিন্তু উনি এইসব কিছু কেন করবেন? আর তাহলে আসল গুফু কে? তার মানে আমার আশঙ্কাটাই সত্যি, ওই খবিজ রাজকুমারী পর্যন্ত পৌঁছেই গেল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা, আমি যদি তোমার সামনে আসতে পারতাম, তোমার কোলে মাথা রেখে যদি ঘুমোতে পারতাম, আমি এই দুনিয়ার সাথে একা লড়াই করছি মা। আমার কাছে কেউ নেই, না তুমি, না জিনু, আর না নকল চোর। কিন্তু মা, আমি একা নই। আমার কাছে সত্য আর তোমার শিক্ষা আছে। কেটে যাবে দুঃসময়ের অন্ধকার, দুঃখ বলে আশায় বুক বাঁধাও। কাকি, আমি তোমার জন্য দুধ এনেছি। কাকি, এই দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি।
কাকি তুমি তো বলো যা ঘটে তা ওপরওয়ালার ইচ্ছেতেই ঘটে আর ভালোর জন্যই ঘটে। তাহলে আজও এটাই ভেবে নাও সবসময় ওনার উপর বিশ্বাস রেখেছ, আজও রাখো। আর এটাও জানো যে আমি সবসময় তোমার সাথে আছি, তোমার কুল্লু সবসময় তোমার সাথে আছে। যাক গেলো, রাত কেটে সকাল হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত এই পোশাকেই আছি। আমাকে এখান থেকে বেরোতে হবে। এখন তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তোর এই সরলতা দুর্বলতা হতে পারে, কিন্তু অপরাধ নয়। আজকে তুই এটা প্রমাণ করে দিলি গুল্লু, যে তুই উল্লু নয়, ভাই, আমার ভাই গুল্লু। দুজনের পাশে থেকো। আলাদিন থেকে আমি আলী তো হয়ে গেলাম, কিন্তু আমার দল কোথায় গেল? গতকালকে তো আমার একটা লাভ হয়েছে। আমি আমার মায়ের চিহ্ন পেয়ে গেলাম। এইবার শুধু তাড়াতাড়ি জিনুকেও পেয়ে যাই। এখন গিয়ে আমার বন্ধু ওয়াজিরে আলার খবর নেওয়া যাক। কালকের পর তার মুখের রং তার চুলের আসল রঙের মতন হয়ে গেছে, সাদা।